নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শিক্ষা এবং আমাদের কেরিয়ার। যদি এমনটি হয় যে আপনার প্রচুর পৈতৃক সম্পত্তি রয়েছে, আপনার বাবার খুব বড় একটি ব্যবসা রয়েছে, আপনি নিশ্চিত যে আপনাকে ওই ব্যবসাটাই সামাল দিতে হবে, চাকরি বা আপনি আলাদা করে অন্য কোনো কেরিয়ার নিয়ে ভাবছেন না, তবে আপনার ক্ষেত্রে শিক্ষা শুধুমাত্র জ্ঞান বৃদ্ধির একটি মাধ্যম হতে পারে। কিন্তু যারা আমাদের মতন মধ্যবিত্ত পরিবার, যাদের ছোটবেলা থেকে এটা শেখানো হয় মন দিয়ে পড়াশোনা করো তবেই ভালো একটা চাকরি তুমি পাবে, তারা কিন্তু পড়াশোনাটাকে শুধুমাত্র জ্ঞান বৃদ্ধি নয়, তার পাশাপাশি অর্থ রোজগারের একটি বড় মাধ্যম হিসেবেও কিন্তু গ্রহণ করে থাকেন। সে কারণে যারা আমাদের মতন মানুষ, যারা কেরিয়ার গড়তে চান, পড়াশোনাকে ভালো করেই অর্থ রোজগার করতে হবে এই চিন্তা ভাবনা বা এই পরিস্থিতিতে রয়েছেন, তাদের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। আপনার এডুকেশন কীরকম হবে এবং সেই এডুকেশন অনুযায়ী আপনি কী ধরনের চাকরি পাবেন, অর্থাৎ আপনার কেরিয়ার ঠিক কেমনভাবে গড়বেন আপনি, এইসব বিষয়ে আজকে আমরা পরিষ্কারভাবে আলোচনা করব। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ একজন মানুষের থেকেই কিন্তু আমরা আজকে বিষয়টা নিয়ে আলোকপাত করব বা আলোচনাটি শুনবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা। যে শিক্ষা একটা সমাজের উন্নতি করে, একটা দেশকে উন্নতি করে এবং তার নিজেকেও কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে দেয়। যে শিক্ষা, সেই শিক্ষার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কী আছে বা আপনার সন্তানের ক্ষেত্রে কতটা ভালো জায়গা আছে, সেই জায়গাগুলো দেখতে হয়। আমরা বারবার বলি যে জন্মসূত্রে বা যে কানেকশান, অর্থাৎ গ্রহ নক্ষত্রের যে কানেকশান, সেগুলো যদি ঠিক থাকে। কেন এই কথাটা বলা হয় যে ঠিক থাকে বলতে কি, অর্থাৎ ভাবগত কানেকশান থাকে কিছু, যেটা 12টা ভাবের কানেকশান। শিক্ষা বলতে সেখানে চতুর্থ ভাবের কানেকশান দেয়। অর্থাৎ এই চতুর্থ ভাব, 12টা ভাবের মধ্যে চতুর্থ ভাব খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষার্থীর ক্ষেত্রে। কারণ একটা শিক্ষার্থী যে ছোটোবেলায় যে শিক্ষা গ্রহণ করবে, সেক্ষেত্রে তার মায়ের সঙ্গে যেমন কানেকশান থাকে এবং তার সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় ভাবের কানেকশান, অর্থাৎ দ্বিতীয় ভাব কথা বলার জায়গা। অর্থাৎ দ্বিতীয় ভাব বলা হয় যে একটা জাতক জাতিকা কতটা ভালো কথা বলতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের একাদশ ভাব, অর্থাৎ চতুর্থের সাকসেস। প্রত্যেকটা ভাবের নির্দিষ্ট সাকসেসের জায়গা রয়েছে, তার নিজস্ব লাইফের সাকসেসের, যেমন আমরা বলি যে একাদশ থেকে সাকসেস হয়। আর শিক্ষা সংক্রান্ত যখনই আসবে, তখন সেই চতুর্থ ভাব থেকে আমাদের শিক্ষা দেয়। এবং শিক্ষার যে একাদশ ভাব, অর্থাৎ চতুর্থের যে একাদশ ভাব হচ্ছে দ্বিতীয় ভাব। সেই দ্বিতীয় ভাব যদি আপনার ক্ষেত্রে খুব পাওয়ারফুল কানেকশন থাকে বা আপনার সন্তানের ক্ষেত্রে যদি পাওয়ারফুল থাকে, তাহলে সেই সন্তান কিন্তু অবশ্যই জীবনে প্রতিষ্ঠা পাবে। কারণ শিক্ষা, দেখা গেলো একটা জাতক জাতিকার কতটা ভালো হবে ডিপেন্ড করবে ওই চতুর্থ ভাব আর দ্বিতীয় ভাবের ওপর। অর্থাৎ তার একটা, আমরা বলি না, প্রাথমিক একটা শিক্ষা, এই প্রাথমিক শিক্ষা সেক্ষেত্রে চতুর্থ ভাব দেয়, তৃতীয় ভাব কানেকশন হয়, দ্বিতীয় ভাব কানেকশন হয়। অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যদি পাওয়ারফুল জায়গায় থাকে একটা জাতক জাতিকার, তাহলে তার প্রাথমিক শিক্ষা তার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটা খুব ভালোভাবে সে সাকসেস পায়। কিন্তু এক্ষেত্রে দেখা গেলো কখনও ওই দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব বা চতুর্থ ভাবে কোনো অশুভ গ্রহ কানেকশান হয়ে আছে, সেক্ষেত্রে বলা হয় যে ওই প্রাথমিক শিক্ষাকালে একটা জাতক জাতিকার কোথাও না কোথাও বাধা হতে পারে। হয়তো এক বছরের কোনো একটা স্কুল পরিবর্তনের কারণে তার বাধা হয়ে গেল, বা কোনো কারণে আমরা কিন্তু এইগুলো সাধারণত দেখে থাকি যে স্কুল পরিবর্তন, হঠাৎ করে স্কুল পরিবর্তন করতে হচ্ছে, তার হয়তো বাবা মায়ের কোনো কর্মজীবনে বা কর্মস্থানের পরিবর্তনের কারণে তার তো স্কুলটা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। তাহলে সেক্ষেত্রেও কোনো সময় দেখা গেলো 1 বছরের এয়ার লস হয়ে যায়। আবার কখনো তার পড়াশোনার গাফিলতি বা তার ক্ষেত্রে মেধাশক্তিটা আরও একটু ভালো জায়গা যদি হতো, রেজাল্টটা যদি, অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক সময় কিন্তু 1 বছরের কিন্তু সেক্ষেত্রে স্টপ করিয়ে দেয় অনেক ক্ষেত্রে অনেক গার্জিয়ান। কিন্তু আমি বলবো জন্ম ছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে সব কিছু হয়। আপনি কেউ না, আমি কেউ না, সবটাই জানবেন যে আপনার ক্ষেত্রে বা আপনার সন্তানের ক্ষেত্রে গ্রহ নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে ভাবগত কানেকশানের উপরে ডিপেন্ড করবে। সেই জন্য একটা জাতক জাতিকা দেখা হলো খুব ভালো শিক্ষা নিচ্ছে, অর্থাৎ শিক্ষা বলতে
সে তার এডুকেশন জায়গাটা নো ডাউট খুব ভালো, তার এডুকেশনের জায়গাটা প্রত্যেকটা ক্লাসে সে নির্দিষ্টভাবে র্যাঙ্ক করছে, তাহলে এটা তার অর্থাৎ তার এডুকেশনের সাকসেস বলা হয়। ধীরে 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 তার উন্নতি হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু সে নির্দিষ্টভাবে র্যাঙ্ক করে সে কিন্তু পাস আউট করছে। তাহলে এক্ষেত্রে তার সাকসেসের মূলে হচ্ছে ওই চতুর্থ ভাব, ওই দ্বিতীয় ভাব, ওই তৃতীয় ভাব, এই জায়গাটা দেখা হয়। এবং এইভাবে ধীরে ধীরে সে যখন হায়ার সেকেন্ডারি পাস করে, যেটা বলা হচ্ছে যে 12 ক্লাস 12 যখনই পাস করবে সে, তারপরে তার কেরিয়ারে কিন্তু আস্তে আস্তে তার কিন্তু প্রফেশনের লাইনে কিন্তু সে যাবে। অর্থাৎ তার পরবর্তীতে সে কী নিয়ে পড়াশোনা করবে, তার আগামী দিনের কোন দিকে তার কেরিয়ার জায়গাটা রয়েছে, এইগুলো কিন্তু এই জায়গাটায় কিন্তু ফোকাস পাবে। এবং এই ভাবটা যখন দেখা হয় তখন কিন্তু তার পঞ্চম ভাব দেখতে হয়, কারণ পঞ্চম ভাবে লুকিয়ে থাকে আগের জন্মের কর্মফল। পঞ্চম ভাব, সেই জন্য দেখবেন যে অনেক জাতক, আমি একটু ছোট্ট একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, পঞ্চম ভাব কেন দেখা হয়, পঞ্চম ভাবে লুকিয়ে থাকে আগের জন্মের কর্মফল। দেখবেন একটা জাতক, একটা জাতিকা সে গানের জায়গায় খুব কম বয়সে নিজেকে ডেভেলপ করে ফেলল, কম বয়সে সে এমন জায়গা পৌঁছে গেছে, সেটা অনেক বয়স্ক মানুষ, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ এই জায়গাটা পৌঁছাতে পারছে না। কেন? কারণ ওই আগের জন্মের কর্মফল, অর্থাৎ আগের জন্মে সে ওই নির্দিষ্ট স্টেজ পর্যন্ত ও কভার করে এসছে এবং এই জন্মে সেই জায়গার থেকে শুরু হয় প্রত্যেক মানুষের ক্ষেত্রে। কিন্তু সেই জন্য পঞ্চম ভাব খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য পঞ্চম ভাব আর নবম ভাব, ভাগ্যস্থান, যদি কানেকশন ভালো থাকে তাহলে একটা জাতক জাতিকার হায়ার স্টাডি হয়। অর্থাৎ একটা জাতক জাতিকা হায়ার সেকেন্ডারি পাস করছে এবং তারপরে ধীরে ধীরে, কারণ দেখবেন যে এখন কিন্তু সিলেবাসটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ সেই হায়ার সেকেন্ডারির পর থেকে বা 12 ক্লাসের পর থেকে কিন্তু একটা জাতক জাতিকার আগামী দিনে নির্দিষ্ট যে ফোকাস, তার কেরিয়ারের ফোকাস, সে কিন্তু করতে শুরু করে। এবং সেই ক্ষেত্রে দেখতে হয় ওই পঞ্চম আর নবম, যদি পঞ্চম নবম খুব ভালো জায়গায় থাকে তাহলে একটা জাতক জাতিকা দারুণভাবে সে জীবনে ডেভেলপ পায়। তার কেরিয়ার কিন্তু না, তার ক্ষেত্রে এডুকেশন সেক্টর বলছি, এখনও কেরিয়ারে এখনও পৌঁছায়নি। অর্থাৎ এডুকেশন সেক্টরটা কিন্তু তার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটা সে পায়। আরেকটা জিনিস আমি বারবার বলি, একটা জাতক জাতিকা যদি প্রথম 28 বছর বয়স যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে তার জীবনে সারাটা জীবন সে কিন্তু জীবনে সাকসেস পেতেই যায়, কোথায়ও সে বাধা পায় না। আমি দেখেছি প্র্যাকটিক্যালি। সেই জন্য বললাম 28 বছর বয়স যদি কোনো কারণে কোনো বছর কোনো সময় যদি নষ্ট না করে, সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে তার জীবনে কিন্তু সাকসেস অবশ্যই থাকে। আর এই যে শিক্ষার জায়গাটা বললাম, হায়ার এডুকেশনের ক্ষেত্রে বললাম, কিন্তু অনেকের ক্ষেত্রে হায়ার এডুকেশনের জায়গা কিন্তু ব্রেক করে, বাধা হয়। অনেকের দেখবেন যে তার স্বপ্ন ছিল হায়ার এডুকেশন করবে, তার সত্যি করে তার জায়গাটা ভালোও ছিল, পড়াশোনার জায়গাটাও ভালো ছিল, এডুকেশন সেক্টরে ভালো একটা র্যাঙ্ক করছিল, কিন্তু হঠাৎ করে বাধা। তাহলে হঠাৎ বাধা যখনই আসবে তখনই জানবেন যে সেখানে কিন্তু নবম আর অষ্টমের কানেকশন পেয়ে যাবে। ওই নবম অষ্টমের কানেকশন যখনই পাবে তখন তার ক্ষেত্রে হঠাৎ বাধা হয়। একটা জাতক জাতিকা দেখা যাচ্ছে যে পড়াশোনা করতে করতে হঠাৎ করে সে দেখা যাচ্ছে যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত কভার করতে পারছে না। তাহলে হঠাৎ করে তার বাধা কেন আসলো? তার ক্ষেত্রে কিন্তু ওই ভাবগত কানেকশানই আসবে। ভাবগত কানেকশান বলতে লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাব। ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ তিনটে হচ্ছে দুস্থান, আর তার সঙ্গে সঙ্গে লগ্ন ভাব সে নিজে। অর্থাৎ এই দুস্থানের কানেকশনের সঙ্গে যদি এখন নিজের কানেকশান পেয়ে যায়, তাহলে সে জানবেন সে অনেক সময় বন্ধুর সঙ্গে খারাপ হয়ে গেল, বাবা মায়ের কথা অবাধ্য হয়ে গেল, অনেক সময় দেখা গেল এমন কিছু সঙ্গ দোষ করে ফেললো বা এমন কিছু সঙ্গ পেয়ে গেল, সে নেশায় আসক্ত হয়ে গিয়ে বাবা মায়ের কথা অবাধ্য হয়ে তার পড়াশোনা পুরো জনাঞ্জলি গেল। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যায় একটা জাতক জাতিকার এই নির্দিষ্ট কানেকশান, যেটা ষষ্ঠ, অষ্ট এবং দ্বাদশ, তার সঙ্গে সঙ্গে লগ্ন ভাব এবং দ্বিতীয় ভাব এবং ফোর্থ হাউসের কানেকশান, মানে চতুর্থ ভাব কানেকশান পেয়ে গেলে এই স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনা বাধা তৈরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে যে নেশা বললাম, একটা জাতক জাতিকা নেশায় আসক্ত হয়ে গেল, মানে ওর সঙ্গে রাহু যুক্ত হয়ে গেল বা কেতু যুক্ত হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে একটা জাতক জাতিকার শিক্ষার ক্ষেত্র, অর্থাৎ এডুকেশন।
এডুকেশনের জায়গাগুলো দেখে এবং তারপরেই তৈরি হয় একটা জাতক জাতিকার কেরিয়ার লাইফ। অবশ্যই বলবো কোন কানেকশনের পরিপ্রেক্ষিতে একটা জাতক জাতিকার সে চাকরি করবে, না ব্যবসা করবে, না খেলোয়াড় হবে, না কোন দিকে তার ফোকাস আছে, এবং সেটা জন্মছকের কানেকশনের ওপরই কিন্তু হয়। অবশ্যই হতে পারেন আপনি একজন পরিপাটি গৃহিণী, কারণ সকলেই বলে থাকে আপনার ফ্ল্যাটে বা আপনার বাড়িতে এলে যে আপনি ঘর দোর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, যে জিনিসটা যেখানে রাখা উচিত আপনি সেখানেই রাখেন। এই দিক থেকে বহু সুখ্যাতি আপনি কিন্তু পেয়েছেন, কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে আপনি পরিপাটি তো? আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক কিন্তু আলোচনা করলেন গৌতম দা। আপনার স্টুডেন্ট পড়াশোনায় ভালো, কিন্তু সেই ভালো স্টুডেন্টের জীবনে হঠাৎ করে কোনো কুবন্ধু বা বাজে পথে গমনের যোগ নেই তো? বা হঠাৎ করে কোনো দুর্ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট তার পড়াশোনায় ব্রেক নিয়ে আসবে না তো? বা আপনার সন্তান প্রথম থেকেই পড়াশোনায় অমনোযোগী, তাহলে তার কেরিয়ারটা কোথায় গিয়ে ঠেকবে? আপনার একটি সন্তান, তাকে নিয়েই আপনি স্বপ্ন দেখছেন, কিন্তু সে যদি পড়াশোনাটা মন দিয়ে না করে, আপনার স্বপ্নটা আপনি কিভাবে পূরণ হতে দেখবেন? মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গিয়েছে, রেজাল্ট বেরোবে, ঠিক সেই সময় আপনি এলেন, যে রেজাল্টটা কীরকম হবে দাদা একটু বলবে? সত্যি কি এটা পরিপাটি গৃহিণীর লক্ষণ? নাকি আপনি আগাম যোগাযোগ করবেন, ক্লাস 7 বা 8 থেকেই জানবেন আপনার সন্তানের পড়াশোনার জায়গাটা ঠিক আছে তো, সে সঠিকভাবে মনোনিবেশ করছে তো, সে সঠিকভাবে তার গন্তব্যের দিকে এগোচ্ছে তো, সে অন্য কোনো বিপথে যাচ্ছে না তো? সবটা আপনি জানতে পারবেন, জানার অধিকার রয়েছে, জানার সুযোগ রয়েছে। শুধুমাত্র আপনাকে সঠিক মানুষের পরামর্শ নিতে হবে। আজকে আপনার এডুকেশন, আপনার সন্তানের এডুকেশন এবং তার কেরিয়ার নিয়ে আলোচনা করছি। আলোচনায় অবশ্যই থাকবো। তার আগে বলবো, ওই যে যদি সঠিক পরিপাটি গৃহিণী আপনি হন বা বাড়ির কর্তাটি আপনি হন, তাহলে একটু যোগাযোগ করার সত্যিই প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আপনার জীবনের সব থেকে কাছের মানুষটিকে নিয়ে আলোচনা করছি, আপনার সন্তান। এবং সেক্ষেত্রে বলবো 9836410969 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, বা অবশ্যই যোগাযোগ করতে পারেন 8335805241 এই নাম্বারে। তার পাশাপাশি বলবো যে রবিবার করে কাঁচরাপাড়াতে কিন্তু ওনার চেম্বার রয়েছে, সোমবার করে ব্যারাকপুর স্টেশনের একেবারে কাছে চেম্বার রয়েছে, আবার সোমবার আপনারা শ্রীরামপুরে বিকেলে করে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। আপনারা মঙ্গলবার কালীঘাটে কিন্তু চেম্বার পাচ্ছেন রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে। আপনারা কিন্তু বুধবার করে হাওড়ায় চেম্বার পাচ্ছেন, বৃহস্পতিবার করে নদিয়ার বন্ধুরা কিন্তু কৃষ্ণনগরে চেম্বার পাচ্ছেন, এবং শুক্রবার কলকাতার বন্ধুরা হাতিবাগানে চেম্বার পাচ্ছেন। তার পাশাপাশি বহরমপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়িতেও কিন্তু চেম্বার রয়েছে। কবে চেম্বার, কোথায় চেম্বার, কটা থেকে কটা পর্যন্ত চেম্বার, এই প্রশ্নগুলো যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু হেল্পলাইন নাম্বারেই আপনাকে ফোন করতে হবে। আর তার সাথে একটু বলে রাখবো যে 2 জুন কিন্তু লোকনাথ বাবার তিরোধাম দিবস, এবং সেই উপলক্ষে কিন্তু রেমেডিতে বিশেষ ছাড় এখনও রয়েছে। যারা সুযোগ কাজে লাগিয়েছেন তারা তো ছাড় পেয়েছেন, আপনি যদি এখনো না পৌঁছাতে পারেন তাহলে কিন্তু পৌঁছতে হবে। আর প্রত্যেকের জন্য কিন্তু সাদর আমন্ত্রণ রয়েছে গৌতমদার তরফ থেকে, তাই অবশ্যই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন 2 জুন একেবারে ওনার নিজস্ব গৃহমন্দিরে। এবং তার পাশাপাশি 5 জুন একটি গুরুত্বপূর্ণ দিন, একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা। জীবনের যে কোনো বাধা বিপত্তি থেকে বেরোনোর জন্য এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। শিক্ষা নিয়ে আলোচনা করলাম, এবার বাকি কেরিয়ার গড়ার গল্পটি। নিশ্চয়ই দেখুন, শিক্ষা ক্ষেত্র আমি আবার কয়েকটা পয়েন্ট বলে দিই, কারণ এডুকেশনের ক্ষেত্রে ওই বন্ধুদের সঙ্গে যদি অসৎ বন্ধু সঙ্গ পেয়ে যায়, তাহলে একটা জাতক জাতিকা কিন্তু সে কিন্তু ধীরে ধীরে তার কিন্তু এডুকেশনের জায়গাটাকে নষ্ট করে ফেলে। এবং ওই যে নেশায় আসক্ত হয়ে যাওয়া বা বদ কিছু অভ্যাস তৈরি হয়ে যাওয়া, এগুলো কিন্তু তার জীবনটাকে পুরোপুরি শেষ করে দিতে পারে। এবং ধীরে ধীরে দেখবেন যে বাবা মায়ের কথা পুরোপুরি অবাধ্য হয়ে যাচ্ছে, এবং বাবা মায়ের প্রতি কিন্তু দেখা যাচ্ছে যে মানে একটা তার মানে যে শৃঙ্খলাবদ্ধ জীবন তার মধ্যে নেই। তাহলে এই জায়গাগুলো তৈরি হয়, এগুলোর আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান আছে। এবং দেখবেন যে এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখব যে একটা জাতক জাতিকা পুরোপুরি শেষ হয়ে গেল তার কেরিয়ার, অর্থাৎ সে কেরিয়ারের জায়গায় পৌঁছাতেই পারলো না, তার এডুকেশনে ওখানেই সমাপ্তি হয়ে গেল। আরেকটা জাতক জাতিকা দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে পড়াশোনা করে তার কেরিয়ার লাইফে কিন্তু সে ধীরে ধীরে যাচ্ছে, এবং আগামী দিনে কোন বিষয়টা, অর্থাৎ এই কেরিয়ারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয় আমাদের, যে তার ক্ষেত্রে কোন লাইনে ফোকাস করলে ভালো হবে, কোন সাবজেক্টটা তার জন্য সুইটেবল, তার ক্ষেত্রে তার জীবনের কোন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে তার কেরিয়ারটা সেই নির্দিষ্ট দিকে যাবে।
কারণ আমি এখানে বারবার বলি যে একটা জাতক জাতিকা কি কর্ম করবে সেটা আগের থেকে দেখে নেওয়া উচিত। আমি তো এখন সেটাই, কারণ এখন কম্পিটিশনের জায়গা। সে একটা 7 পড়ছে বা 8-এ পড়ছে বা 9-এ পড়ছে, তার এখন থেকেই প্রয়োজন তার কোন দিকে ফোকাস করলে তার কেরিয়ারে সাকসেস হবে, কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করলে তার জীবনের সাকসেস হবে। কারণ প্রত্যেকের ক্ষেত্রে যে কানেকশানটা দেয়, সে চাকরি করতে পারে বা সে কোনো দেখা যাচ্ছে ব্যবসা করতে পারে বা কোনো দেখা তার কোনো পেশায় নিযুক্ত হতে পারে, যে কোনো বিষয় সে করতে পারে, কিন্তু আলটিমেটলি কর্মটাই কিন্তু মেন, যেটা দশম ভাব থেকে দেয়। অর্থাৎ এই দশম থেকে কর্ম দেয় আর একাদশ থেকে সাকসেস দেয়। এবং একটা জাতক জাতিকা চাকরি যদি করে তাহলে তার জন্মছকের ওই নির্দিষ্ট কানেকশান থাকবে, যেটা হচ্ছে লগ্নর সঙ্গে তৃতীয় ভাব, অর্থাৎ দ্বিতীয় তৃতীয় এবং তার সঙ্গে ষষ্ঠ ভাব, এবং তার সঙ্গে দশম আর একাদশ, অর্থাৎ লগ্ন দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ এবং দশম একাদশ, এইটার যদি কানেকশান থাকে তাহলে একটা জাতক জাতিকা নো ডাউট সে চাকরিই করবে। এবং ভালো জায়গায় চাকরি করতে হলে তার সঙ্গে সঙ্গে রবির কানেকশান থাকে। অর্থাৎ রবি গ্রহটা যদি খুব পাওয়ারফুল থাকে এবং তার সঙ্গে সেই জন্মছকে এই যে ভাবগুলোর কানেকশান বললাম তার সঙ্গে যদি কানেকশানটা হয়, অর্থাৎ সেক্ষেত্রে হয়তো নক্ষত্রগত কানেকশান হতে পারে, ভাবগত কানেকশান হতে পারে, গ্রহগত কানেকশান হতে পারে। তাহলে এইগুলোর কানেকশান যখনই পেয়ে যাবে তখনই সেই জাতক জাতিকা বলা হচ্ছে স্ট্যান্ডার্ড কোনো চাকরি করবে। আমরা সাধারণত বলি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি বা স্টেট গভর্নমেন্টের চাকরি, এইগুলো সাধারণত আমরা ভেবে থাকি, কিন্তু আরও কিছু চাকরির জায়গা থাকে, আরও কিছু কর্মের জায়গা থাকে, সেক্ষেত্রে তাকে কিন্তু আরও প্রভাবশালী বানিয়ে দিতে পারে। তাহলে সেগুলোর জন্য কিন্তু রবির কানেকশান অবশ্যই প্রয়োজন। এবং এর সঙ্গে সঙ্গে একটা জাতক জাতিকা দেখা গেল যে সে চাকরি করবে কি না সেটার সঙ্গে কিন্তু শনি, আমি এর আগে আলোচনা করেছিলাম, এর আগেও দেখবেন যে দশমপতি অর্থাৎ নেটাল চার্টের দশম ভাব হচ্ছে শনির ভাব, একাদশ ভাব শনির ভাব, এবং ওই 2, 6, 10, 11 কানেকশান, 2, 6, 10, 11 সঙ্গে তার যদি শনির কানেকশান থাকে তাহলে জানবেন সেই জাতক জাতিকা কর্মই করবে এবং ভালো অনেস্টলি সে কর্ম করবে। তাহলে এটাও বলা হয় কর্মই করবে, এবং কর্ম কী ধরনের কর্ম করবে সেটার সঙ্গে ডিপেন্ড করবে ওই যে রবি যেটা আগে বললাম সেটা। আর এর সঙ্গে সঙ্গে একটা জাতক জাতিকা দেখা গেলো সে ব্যবসা করতে প্রস্তুত, সে ব্যবসা তার ভালো হবে। তাহলে সেক্ষেত্রে জানবেন যে একটা জাতক জাতিকার ব্যবসার জায়গা যখনই আসবে তাহলে 2, অর্থাৎ আমি 2টাকে কেন নিয়ে আসছি, দ্বিতীয় ভাব কেন নিয়ে আসছি, দ্বিতীয় ভাব থেকে অর্থ দেয়। দশম ভাবের কর্ম সঠিক না হলে, কারণ এখানে দেখুন একটার সঙ্গে একটা লিঙ্ক রয়েছে, দশম যদি আপনি সঠিক না চুজ করতে পারেন তাহলে আপনি সাকসেস পরের ক্ষেত্রে একাদশ, সেই সাকসেস পাবেন না। ওই সাকসেস না পেলে অর্থাৎ দ্বিতীয় ভাবের যে অর্থ আপনি ইনকাম করতে পারবেন না। প্রত্যেকটা লিঙ্ক কোনো জায়গায় ব্রেক করলে পরে আপনি কিন্তু সেটা আপনার জীবনে সাকসেস হচ্ছে না। তাহলে সেই জন্য বলা হয় তার জন্মছকের কানেকশান দেখতে হবে, সেই জন্মছকের কানেকশান অনুযায়ী নির্দিষ্ট ভাবগত কানেকশান কী আসছে এবং গ্রহগত কানেকশান কী আসছে। এই গ্রহগত কানেকশান যখনই আসবে সেক্ষেত্রে একটা জিনিস জানবেন যে একটা জাতক জাতিকা চাকরি করবে কিনা, একজনের আন্ডারে থেকে কাজ করা, চাকরি করা মানে একজনের আন্ডারে থেকে কাজ করা, তার মধ্যে সেই মুভমেন্ট আছে কিনা, তার মধ্যে সেই মানসিকতাটা আছে কিনা। কারণ একটা জাতক জাতিকা যদি গুরুচণ্ডাল দোষ থাকে তাহলে একজনের আন্ডারে সে থাকতে পারবে না। সেই গুরুচণ্ডাল অর্থাৎ বস যদি কিছু অর্ডার করে সে কোনোভাবে সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না এবং সে কর্মচারী পরিবর্তন করবে। যাদের আছে দেখে নিন, একদম মিলিয়ে দেখে নিন, তাহলে এই জায়গাগুলো তার মধ্যে তৈরি হবে, এগুলোর প্রতিকার আছে। কিন্তু সেক্ষেত্রে চাকরি করতে হলে সেক্ষেত্রে ষষ্ঠ ভাব আর শনির অবস্থান দেখতে হয়, তাহলে সেই জাতক জাতিকা একজনের আন্ডারে থেকে কর্ম করতে পারে এবং কর্ম সঠিকভাবে করতে পারবে। আর যদি দেখা গেলো অনেকে পেশায় নিযুক্ত হয়, বিভিন্ন পেশা, ডাক্তারি পেশা, ওকালতির জায়গা, এগুলো পেশা সংক্রান্ত, তাহলে সেই জায়গাটা দেখে মঙ্গল গ্রহগত কানেকশান যেটা আমরা বলছি সেটা হচ্ছে মঙ্গল গ্রহ দেখে। এবং এই মঙ্গল গ্রহ যদি পাওয়ারফুল কানেকশান থাকে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির কানেকশান থাকে তাহলে সেই জাতক জাতিকা পেশায় নিযুক্ত হয়ে জীবনে সাকসেস পায়, না হলে কিন্তু সে সাকসেস পাবে না। এবং এই মঙ্গল অবশ্যই পাওয়ারফুল জায়গা থাকতে হবে, নেগেটিভ ফল দিলে কিন্তু সেই পেশায় সে নিযুক্ত হয়ে সাকসেস পাবে না, এটাও কিন্তু, কারণ মঙ্গল মাথা গরম করে দেয়, যদি নেগেটিভ থাকে মাথা গরম হয়ে যাবে এবং তার কারণে সে কিন্তু সঠিকভাবে সেই পেশায় সে কিন্তু সঠিক কর্ম করতে পারবে না।
এবং এরপরে হচ্ছে ব্যবসা। আমরা দেখবেন যে অনেকেই ব্যবসার মধ্যে নিযুক্ত হয়। ব্যবসার অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে কোন প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস করবেন সেটা আলাদা সেক্টর, তার জন্য পুঙ্খানুপুঙ্খ বিচার রয়েছে। কিন্তু আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, না পেশায় নিযুক্ত হবেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বুধ গ্রহ খুব পাওয়ারফুল বুধ গ্রহের থাকতে হয়। কারণ বুধ ব্যবসায়ের কারক গ্রহ বলা হয়। বুধ অ্যাপ্লিকেশনের পাওয়ার দেয়। একটা জাতক জাতিকা কিভাবে একটা জাতক বা আপনার ক্লায়েন্টের সঙ্গে কীভাবে তার ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার ওই বুধ দেবে। তাহলে সেই জন্য বুধ যদি আপনার ক্ষেত্রে পাওয়ারফুল জায়গা থাকে তাহলে আপনি ব্যবসা করে কিন্তু সাকসেস পাবেন, না হলে কিন্তু সাকসেসের জায়গা পাবেন না। এবং যেটা আপনার হাতের দেখবেন লিটল ফিঙ্গারের নিচের যে অবস্থান রয়েছে সেটা দেখতে হয় কতটা পাওয়ারফুল জায়গায় রয়েছে। তাহলে এগুলো বুধের কানেকশান। এবং এর সঙ্গে সঙ্গে দেখা হলো যে অনেক সময় আমরা কি করি, মেধা শক্তি, আমাদের নিজস্ব মেধা শক্তিকে ব্যবসা বা কর্মক্ষেত্রে আমরা কিন্তু কনভার্ট করি এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কর্ম করি, বিভিন্ন সেক্টরে আছে এটা। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি প্রথমে এর আগে বললাম একটা মঙ্গল আর বুধ, মঙ্গল বৃহস্পতি আর তার সঙ্গে বুধের কানেকশন। মঙ্গল বৃহস্পতি যদি থাকে তাহলে পেশায় নিযুক্ত হলে সেই জাতক জাতিকা সাকসেস পাবে। এবং তার সঙ্গে যদি বুধ পাওয়ারে থাকে তাহলে সেই জাতক জাতিকা বলা হচ্ছে যে তার মেধা শক্তিকে কাজে লাগিয়ে জীবনে কিন্তু কর্ম করে সাকসেস পায়। তাহলে এইগুলোর কানেকশান, এইগুলো এবার তার সঙ্গে সঙ্গে অনেক ভাগ আছে। অর্থাৎ আপনি একটা ব্যবসা করবেন, ব্যবসাটা কোন দিকে, কোন প্রোডাক্টের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা করবেন, না গার্মেন্টস রিলেটেড প্রোডাক্টের ব্যবসা করবেন, না কী ধরনের ব্যবসা করবেন, এগুলো কিন্তু ডিপেন্ড করবে। আবার দেখা গেল অনেক জাতক জাতিকা খেলাধুলাই তার দারুণ জায়গা রয়েছে। এই খেলাধুলার ক্ষেত্রে গ্রহগত যে কানেকশান দেয় মঙ্গল বুধ, এটা কিন্তু পাওয়ারফুল জায়গায় থাকতে হয় এবং তার সঙ্গে লগ্নপতির কানেকশান যদি পাওয়ারে থাকে এবং তাহলে তার খেলাধুলা হয়, এই জিনিসগুলো হয়। কিন্তু তার ক্ষেত্রে সাকসেস, আবার বলছি, কিন্তু একটা জাতক জাতিকা তার মধ্যে হয়তো সে খেলাধুলা করছে ভালো, অনেক সময় খেলাধুলা করতে করতে সে বন্ধ করে দেয়। সে দেখা গেলো ছবি আঁকা, গান বাজনা এগুলো করছে, একটা সময় করেছে, তারপর সেগুলোকে কাজে লাগাতে পারেনি। অনেক ক্ষেত্রে এগুলো দেখবেন, অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা জাতক জাতিকা সে বিভিন্ন হয়তো সে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, মেডিকেল কিছুটা সে জানে, কিন্তু আলটিমেটলি সে ডাক্তার হতে পারেনি। এগুলো কেন হয় না? তার জন্য ওই দশম ভাবের কানেকশান থাকে, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। যেটা বলা হয় অর্থাৎ ওই 2, 7, 2, 6 এবং 10, 11 কানেকশান, যে আপনার কর্মজীবনটা কোন দিকে আছে, কর্মক্ষেত্রটা কোন দিকে নিয়ে গেলে আপনার ক্ষেত্রে সাকসেস পাবে, সেই দশম ভাবের মধ্যে লুকিয়ে থাকে আপনার কর্মটা। সেই জন্য ওই দশম ভাবের সঙ্গে যদি কানেকশান করে আপনি আপনার শিক্ষাটা নেন বা আপনার পড়াশোনাটা করেন বা আপনার সন্তানের পড়াশোনার জায়গাগুলো নিয়ে যান, তাহলে সেই সন্তান কিন্তু জীবনে সাকসেস পাবে এবং কেরিয়ারে সাকসেস পাবে। খুব দামি একটা কথা কিন্তু গৌতম দা আবারও বললেন যে সত্যি আপনার সন্তান কোন দিকে যাবেন, কি হবে, কি হলে তার জীবনে সে সাকসেস পাবে, এটা আগাম জানার প্রয়োজনীয়তা রয়েছে। কিছু কিছু ভাগ্যবান মানুষ আছে, কিছু কিছু সেলিব্রিটি আছে যারা হয়তো আপনি চলে গিয়েছিলেন। যেমন লতাজি একটা সময় ছোটবেলা অভিনয় করতেন কিন্তু গান ভালোবাসতেন, তাই গানে সাকসেস পেয়েছে। মহেন্দ্র সিং ধোনি একসময় কিন্তু তিনি রেলের চাকরি করতেন কিন্তু ক্রিকেটটাকে কিন্তু তিনি ভালোবাসতেন। এরকম প্রচুর হাজারো উদাহরণ রয়েছে, কিন্তু তারা উচ্চ স্তরের উচ্চ মার্গের মানুষ। আমরা তো খুব সাধারণ, আমাদের জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। জন্মছক বলে দেবে যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ব্যবসায়ী হব নাকি সিঙ্গার হব, সবটা জন্মছক জানে। আর জানেন অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার সেই জন্মছককে পড়তে। তাই পড়ার প্রয়োজনীয়তা রয়েছে, তার জন্য আপনাদের যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আজকে হাতে সময় ভীষণ কম, কিন্তু যারা এসেছেন গৌতমদার কাছে তারা ঠিক এই আত্মবিশ্বাস নিয়ে এসেছেন এবং তাদের বিশ্বাসের মর্যাদা কিন্তু প্রত্যেকবার রাখেন গৌতমদা। সে কারণে তারা জীবনে সফলতা পেয়েছে। সেরকম কিছু মানুষের কথাও আপনারা শুনবেন। যদিও এই মুহূর্তে আমরা অনুষ্ঠান থেকে, স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই গৌতমদাকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ
কিংবা অন্য যে কোনো সমস্যা। তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে, সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বললে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি 2:35 নাগাদ, 2:30 প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি, ওইখানে দেখালাম। হ্যাঁ, ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলোই ঠিক, মানে আপনার পাস্ট সবগুলো কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী। এবং আপনার ডেটা নিয়ে আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠেও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রত্নন্দী কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি, রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? আমি ফার্স্ট টাইম তো এলাম, আমি এর আগে কাজ করিয়েছেন আপনি? না এই স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। কোনো আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সার্টিফিকেট পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল। দীপ্তি মণ্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজায় উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো। তো আমার এখানে আসার তাৎপর্যটা আমি শুনতে চাইছি। আসার তাৎপর্যটা হচ্ছে, আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন, ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই। এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো, এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে, তাহলে এনাকেই একবার দেখাই। সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা
দেওয়ার জন্য বলল যে আপনি এখানে এসে পরের সপ্তাহেও নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো করছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছে। এটা কিন্তু যথা কথা নয়, একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে, সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভব কি সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী, তার তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, আচ্ছা, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরির ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না। ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে আবার আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে এই স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার মেয়েরও হাত দেখালাম, মেয়েরও এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ভীমপুর থেকে। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য এসেছি। আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, হ্যাঁ সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মণ্ডল। অর্চিতা মণ্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের। হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে আমাকে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে। এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে।
আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ডভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো। ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি, ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা, আমি মানতাম না। বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7:30 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো অমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো অমাবস্যা মিস করেছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে, মানে 80% বলতে পারি। আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। থেকে উনি যখনই ইয়ে করবেন, 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সবথেকে মেন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, ওনার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো। যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই আপনার বক্তব্য। এটাই আমার বাবা। মানিকবাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিকবাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই
যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।